সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে পড়ছিলাম ফ্যাশন স্টাইল। ফ্যাশন স্টাইল কাকে বলে, ফ্যাশন স্টাইলের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ, ফ্যাশন স্টাইলের পার্থক্য। এরপর আজকে আমরা পড়ব ডিজাইন। ডিজাইন কাকে বলে, জীবনে ডিজাইনটা অনেক ক্ষেত্রে ডিজাইন লাগে। পোশাক পরিচ্ছদের আমাদের পড়ার বিষয়, কারণ পোশাক পরিচ্ছদের ডিজাইনটাই আমরা পড়বো এখন। বস্তুর বাহ্যিক আকারই হচ্ছে ডিজাইন। ডিজাইন বলতে একটি নিয়মতান্ত্রিক পরিকল্পনাকে বোঝায়। হেরিট অ্যান্ড বেটা গোল্ডস্টেইন বলেছেন, ডিজাইন ইজ দ্য সিলেক্টিং অ্যান্ড অ্যারেঞ্জিং অফ ম্যাটেরিয়ালস উইথ টু এইমস, অর্ডার অ্যান্ড বিউটি। সুতরাং ডিজাইন তৈরিতে শৃঙ্খলা যেমন কাজ করে, তেমনি সৌন্দর্য বর্ধনেও প্রভাব বিস্তার করে। কোনো শিল্প সৃষ্টিতে ডিজাইন আবশ্যক। ডিজাইন কথাটির অর্থ ব্যাপক ও গভীর। শৃঙ্খলা বিধান এবং সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তু সামগ্রীর নির্বাচন এবং সাজানোকে এক কথায় বলা হয় ডিজাইন। বস্তু সামগ্রী সঠিকভাবে সাজাতে পারলে কেবল ডিজাইনের সৃষ্টি হয়। প্রকারভেদ। উৎস অনুসারে ডিজাইনকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক, প্রাকৃতিক ডিজাইন, দুই, কৃত্রিম ডিজাইন। প্রাকৃতিক ডিজাইন, প্রাকৃতিক উপায় বা প্রকৃতি থেকে যে ডিজাইন পাওয়া যায় তাকে প্রাকৃতিক ডিজাইন বলে, যেমন গাছপালা, ফুল, ফল, লতা পাতা ইত্যাদি থেকে সংগ্রহ করা ডিজাইন। কৃত্রিম ডিজাইন, যে ডিজাইন কৃত্রিম উপায়ে তৈরি করা হয় বা যে নকশা মানুষ তৈরি করে তাকে কৃত্রিম ডিজাইন বলে, যেমন ঘর বাড়ির আসবাবপত্র, পোশাক পরিচ্ছদের ডিজাইন। ডিজাইন আরও অন্যান্য উৎস থেকে পাওয়া যায়, যেমন ঐতিহাসিক ডিজাইন, স্থাপত্য শিল্প ডিজাইন, বিমূর্ত ডিজাইন, ধর্মীয় বিষয়ভিত্তিক ও দেশীয় ভাবধারা ভিত্তিক ডিজাইন প্রভৃতি। এছাড়াও ডিজাইনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা গঠনমূলক ডিজাইন, সজ্জামূলক ডিজাইন। গঠনমূলক ডিজাইন, যে ডিজাইন কোনো বস্তুর মূল কাঠামো প্রদান করার জন্য তৈরি করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে, যেমন ফুলদানির মূল আকার, অর্থাৎ ফুলদানির দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, চেয়ারের পা, হাতল, পিঠ, পোশাকের আকার, হাতা ইত্যাদি গঠনমূলক ডিজাইন, অর্থাৎ মূল ডিজাইনটা। এরপরে সজ্জামূলক ডিজাইন, যে ডিজাইন কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। সজ্জামূলক ডিজাইন এমনভাবে করতে হবে যাতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধন হয় এবং সেই সাথে বস্তুটি সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। সজ্জামূলক ডিজাইন করার সময় লক্ষ্য রাখতে হবে যেন নকশার উপাদান ও নীতিসমূহ অনুসরণ করা হয়, যেমন ব্যাগের সজ্জামূলক ডিজাইন করার সময় ব্যাগের মূল আকারের সঙ্গে মিল রেখে সজ্জামূলক ডিজাইনে আকার দেওয়া আবশ্যক। পোশাকের সূচির ডিজাইন সজ্জামূলক ডিজাইন। তাহলে ডিজাইন কাকে বলে আমরা দেখলাম, ডিজাইনের বিভিন্ন শ্রেণী বিভাগ আমরা পড়লাম, জানলাম। এরপরে ডিজাইনের প্রয়োজনীয়তা। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজের সাথে ডিজাইন জড়িত। প্রতি মুহূর্তে আমরা ডিজাইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। সেগুলো হলো: এক, ঘরবাড়ি তৈরিতে ডিজাইন প্রয়োজন। ঘরবাড়ি তৈরি শিল্প হচ্ছে স্থাপত্য শিল্প, যা একটি বড় এবং মোটামুটি স্থায়ী শিল্পকলা। দুই, বাড়ির বহিরাঙ্গন অভ্যন্তরীণ সজ্জায় ডিজাইন প্রয়োজন। তিন, পোশাক পরিচ্ছদ তৈরিতে ডিজাইনের প্রয়োজন। পোশাক পরিচ্ছদ যেহেতু শারীরিক গঠনের সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য কোনো ব্যক্তি শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে ডিজাইন তৈরিতে যত্নবান হওয়া প্রয়োজন। খাদ্যবস্তু তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে ডিজাইন প্রয়োজন হয়। রন্ধন করার সময় তরকারি নির্দিষ্ট নকশায় কাটা হয়, তরকারি কাটার উপর এর সৌন্দর্য নির্ভর করে। পাঁচ, শিক্ষাক্ষেত্রে ডিজাইনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ঘর বাড়ি, উপকরণ সবকিছুর মান নির্ভর করে সঠিক নকশা ব্যবহারের উপর। ছয়, ডিজাইন কোনো ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রাখে। এছাড়া চিকিৎসার ক্ষেত্রেও নকশার প্রয়োজন অনস্বীকার্য। সাত, শিল্পকলার মান উন্নয়নের জন্য ডিজাইনের প্রয়োজন হয়। উন্নত মানের ডিজাইনের জন্য অবশ্যই প্রথমে গঠনমূলক ডিজাইনের প্রতি লক্ষ্য রাখতে হবে। যানবাহন তৈরিতে ডিজাইন বিশেষ প্রয়োজন হয়। বাণিজ্যিক কার্যক্রমে ডিজাইনের বিশেষ ভূমিকা রয়েছে। ডিজাইনটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। ডিজাইন প্রায় প্রতিটা ক্ষেত্রে, শুধু পোশাক পরিচ্ছদ না, প্রতিটা ক্ষেত্রেই ওই ডিজাইন ব্যবহার করা হয়। এরপরে সঠিক নিয়ম অনুসরণ করে যদি ডিজাইন তৈরি করা হয় তবে সময়, শক্তি ও অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হওয়া যায়। ডিজাইন তৈরির উদ্দেশ্য সফল করার জন্য এবং নকশার মাধ্যমে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য নকশা, উপাদান ও নীতি অনুসরণ করে ডিজাইন তৈরি করতে হবে। তাহলে এতক্ষণ আমরা ডিজাইনের প্রয়োজন দেখলাম। ডিজাইনের গুরুত্ব অপরিসীম, প্রয়োজন তো অপরিসীম।
একটা শিল্পী মনের প্রকাশ ঘটে ডিজাইনের মধ্য দিয়ে, বিভিন্ন ডিজাইন তৈরির মধ্য দিয়ে, বিভিন্ন ডিজাইন ব্যবহার করার মধ্য দিয়ে। আচ্ছা, এরপরে আমরা পড়ব ফ্যাশন চক্র। পারিবারিক জীবন চক্রের ন্যায় ফ্যাশন চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার ফ্যাশন যুগের সাথে তাল মিলিয়ে চক্রাকারে পরিবর্তিত হয়। যে কোনো ফ্যাশন জনপ্রিয়তা অর্জন করে, প্রচলন ঊর্ধ্বগতিতে প্রসার লাভ, পতন এবং সবশেষে বিলুপ্তি ঘটে। অর্থাৎ প্রথমে একটি ফ্যাশনের প্রবর্তন ঘটে, ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে, ধীরে ধীরে তার প্রচলন বৃদ্ধি পায়। এক সময় ফ্যাশনটির পতন ঘটে এবং ফ্যাশনটি এক সময় বিলুপ্ত হয়ে যায়। মানুষ নতুনত্ব পছন্দ করে, নতুন ফ্যাশন গ্রহণ করে একঘেয়েমি দূর করে। বস্ত্রশিল্পীগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকের নতুন নতুন স্টাইল তৈরি করে, এগুলো মানুষ গ্রহণ করে এবং সময় তা প্রচলিত হয়ে পড়ে। তখন এই স্টাইল সবাই গ্রহণ করে, ফলে তা ফ্যাশনে পরিণত হয়। এতে ব্যবসায়ীরা লাভবান হয়। উদাহরণস্বরূপ, বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ, যেমন কাপ্তান, লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সূচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে। মোট কথা, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। শুধু চাহিদার উপরই ফ্যাশনের পতন নির্ভর করে না, একটি দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা ও ধর্মীয় অনুশাসনের উপরে এটি নির্ভর করে। তো আমরা তাহলে কি দেখতে পেলাম? ফ্যাশনটা প্রথমে প্রবর্তন হয়, তারপরে প্রসারতা লাভ করে এক সময়, তারপরে পতন বিলুপ্ত হয়ে যায়। ফ্যাশন চক্র এটা একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা আমরা ফ্যাশন সার্কেলটা পড়ে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। আমরা ডিজাইন কাকে বলে সেটা পড়লাম, ডিজাইনের প্রকারভেদ পড়লাম, ডিজাইনের প্রয়োজনীয়তা পড়লাম এবং ফ্যাশন চক্রটা পড়লাম। তো তোমরা বাসায় এগুলো যথারীতি নিয়মিত পড়বে এবং ভালো করে আয়ত্ত করবে। কারণ বই, দুইটা পেপারে বইয়ে পড়া অনেক বেশি পড়া, সময় মতো সবগুলো না পড়লে পড়াগুলো জমে থাকবে, তখন পরবর্তীতে অনেক চাপ হবে। নিয়মিত পড়লে অবশ্যই তোমরা ভালো করবে। এই সাবজেক্টে সবাই ভালো করে নিয়মিত পড়ালেখা করার মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ।